নিয়মিত হাইগেন ভাই, গুতো সব মাথায় উঠে যাচ্ছে। আমি আপনার ঘরে থাকতে যাচ্ছি না, আমি শুধু বালিশটা নিয়ে অন্য রুমে যাব। ঋষভ রেগে তাকালো, এই মেয়ে এত ফালতু ভাষা কিভাবে ইউজ করে, ছি ছি। থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো। এত ফালতু কথা কোথা থেকে শিখছো? ননসেন্স। ইয়াশপা অবাক হয়ে বলল। এত কষ্ট করে বাংলা ভাষা শিখেছি, এগুলো যদি ব্যবহারই করতে না পারি তাহলে বাংলা ভাষার জন্য এত লড়াই করে কি লাভ হলো? ইয়াশপা কিছুক্ষণ চুপ থেকে বলল। আমি তো আপনার বউ হই, এমন ব্যবহার কেন করছেন বউয়ের সাথে? কেউ এমন করে? ঋষভ ঠান্ডা চোখে ইয়াশপার দিকে তাকিয়ে বলল। তোমাকে আমি বউ বলে মানি না। তুমি আমার বউ না। চলে যাও এখান থেকে। ঋষভ আবারও বলল। হ্যাঁ মেয়ে, বের হবে তুমি? রাগিয়ে নিও না, মেরে দেবো কিন্তু। ইয়াশপা বালিশ নিয়ে ঋষভকে একটা ধাক্কা দিয়ে মনে মনে বলল। পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, জায়গা ঘুম ধরছে। ঋষভ রেগে বলল। হ্যাঁ মেয়ে, তোমার এই বোতল নিয়ে যাও। ইয়াশপা আর চোখে পুতুলের দিকে তাকালো। ছোটবেলায় বাবা কিনে দিয়েছে, তাই যত্ন করে এনেছি। এই বাড়িতে আপন বলতে শুধু পুতুলটাই আছে, রাতে ওর কাছেই থাকবে। ইয়াশপা মুখে মুচকি হাসি দিয়ে এক হাতে পুতুল আর এক হাতে বালিশ নিয়ে চলে গেল। ইয়াশপা বের হতেই হৃদ ইয়াশপার সামনে এসে দাঁড়ায়। ইয়াশপা মাথা উঁচু করে হৃদকে দেখে। বাপ ছেলে দুটোই কি লম্বা লম্বা। হৃদ ইয়াশপার দিকে তাকিয়ে বলল। কোথায় যাচ্ছ মা? ইয়াশপা বলল। অন্য রুমে যাচ্ছি আঙ্কেল। হৃদ রেগে বলল। কেন? এত বড় রুম থাকতে তুমি বাইরে কেন যাবে? এসব গম্ভীর গলায় বলল। না, ও বাইরেই থাকবে। আমি এই রুমে থাকতে দিব না। কথাটা শুনে ইয়াশপা রেগে বলল। এই রুম আপনি আপনার দেহের ভিতরে বইরা রাখেন, ঘুমালাম না আমি আপনার রুমে? হৃদ একবার ইয়াশপার দিকে তাকালো। এই মেয়ে তো পুরোই অ্যাটম বোমা, এমনই তো মেয়ে লাগতো ওর। হৃদ বলল। রিস, ও তোমার বউ। মানি না ওকে আমি। এই ক্যাকটাসটাকে সরাও চোখের সামনে থেকে। মাথা খেয়ে ফেলছে আমার। ইয়াশপা মুখ বেঁকা করে চলে গেল। এই লোকের সাথে কথা বলার রুচি নেই। হৃদও কিচ্ছু বলল না। তবে হৃদের কাছে ইয়াশপাকে সেই লাগছে, মেয়েটার দম আছে। তার ছেলের চোখে মুখে উত্তর দেওয়ার ক্ষমতা সবাই রাখে না। হৃদ ইয়াশপার দিকে তাকিয়ে বলল। এই অ্যাটম বোম, তুমি আমার সাথে আসো। কথাটা বলে হৃদ বৌমাকে নিয়ে চলে গেল। মেয়েটা ছোট হলেও ঝাল বেশি। ঋষভ মাথা দু হাতে চেপে ধরে আছে। রাগ লাগছে এই মেয়ের উপর। একটা বাচ্চা মেয়ে, ওর সাথে কিভাবে কথা বলছে। এসব ওর বাপ দেখেও কিছু বলল না। সকাল সকাল ইয়াশপা রান্নাঘরে গেল, তবে আজকে আর শাড়ি পরেনি। রুহির একটা লং শার্ট পরেছে। রাতে রুহির কাছেই ছিল। মূলত রুহি জোর করে শার্ট পরিয়ে দিয়েছে। বাচ্চা একটা মেয়ে, ও কি শাড়ি পরে ঘুমাতে পারে? ইয়াশপাকে দেখে রাহা বলল। এসব কি পড়েছিস? নতুন বউ, বাসায় মেহমান আসবে, শাড়ি পরে আসতে? মিহি রাহাকে বলল। ও ছোট মানুষ, রাহা শাড়ি ক্যারি করতে পারবে না। তাছাড়া মেহমান আসলে শাড়ি পরিয়ে দিব। রাহা চুপ করে গেল। বাড়ির সবাই ইয়াশপাকে একটু বেশিই যত্ন করছে। মুগ্ধর সাথেও রাহা কথা বলছে না। ও তোর ভালোবাসার মানুষকে পায়নি, তাহলে কেন মুগ্ধ, কেন ওর সাথে ঘর করবে? কিন্তু আপাতত কিছু করার নেই, থাকতেই হবে। এদিকে মিহি কফি বানিয়ে ইয়াশপাকে বলল। যাও গিয়ে বরকে দিয়ে আসো। ইয়াশপা মুখ কালো করে বলল। যেতেই হবে আন্টি, আসলে আপনার ছেলে তো একটা জল হস্তি। মিহির খুব হাসি পেল, তবে মুখ গম্ভীর করে বলল। ছেলে ভুলে যেও না, সে আমার ছেলে। আমার ছেলেকে এসব বলবে না। এখন যাও, কফিটা দিয়ে এসো। ইয়াশপা কফিটা নিয়ে চলে গেল। এরপর সিঁড়ির উপর উঠে কফিতে থুতু দিয়ে দিল খাবলা। বেশ করেছে, ওকে ধমক দেয়া এখন থুতু গিলুক। এই দৃশ্য দূর থেকে শুভ্র দেখে নিল। এই মেয়ে তো একটা চিজ। শুভ্র ইয়াশপার পিছু পিছু ঋষভের ঘরে গেল। ইয়াশপা কফিটা ঋষভের রুমে নিয়ে আসে। রুমে অদ্রিত বসে আছে। ঋষভ ওয়াশরুমে গেছে। ইয়াশপা গিয়ে কফিটা টেবিলের পাশে রেখে অদ্রিতের কাছে গেল। ভাইয়া, এই নিম পাতাটা কোথায় গেছে? অদ্রিত হেসে বলল। ও ওয়াশরুমে। বাই দ্য ওয়ে, নামটা কিন্তু জোস। ইয়াশপা একটু হাসলো। অদ্রিত ইয়াশপার দিকে তাকিয়ে দেখলো মেয়েটা গুলুমুলু। হঠাৎ অদ্রিতের মুখ থেকে বের হয়ে এলো। লাড্ডু। ইয়াশপা অদ্রিতের দিকে তাকিয়ে বলল। কি লাড্ডু? কোথায় লাড্ডু? জানেন, আমার লাড্ডু খেতে ভীষণ ইচ্ছে করছে। অদ্রিত বলল। তুমি তো লাড্ডু, নিম পাতা জামাইয়ের লাড্ডু বউ। ইয়াশপা হা করে দাঁড়িয়ে থাকলো। এর মধ্যে ঋষভ ওয়াশরুম থেকে একটা টাওয়েল পরে বের হয়ে আসলো। ইয়াশপা চোখ মুখ ছোট করে নিল। এই লোকের লজ্জা শরম কিচ্ছু নেই। আপনার জন্য কফি এনেছি। ঋষভ গিয়ে কফিতে এক চুমুক দেওয়ার সাথে সাথে শুভ্র এসে চিৎকার করে। সবাই শুভ্রর দিকে তাকায়। শুভ্র একবার ইয়াশপার দিকে, আরেকবার থুতু মিশানো কফির দিকে তাকাচ্ছে। ঋষভ শুভ্রকে বলল।
কি হয়েছে? ইয়াশপা গিয়ে শুভ্রর পাশে দাঁড়ায়, এরপর শুভ্রর পায়ের একটা উষ্টা মারে, তারপর ইশারায় চোখ দেখিয়ে চুপ করতে বলে। শুভ্র ইয়াশপার ভয়ে ঋষভকে বলে, আরে খা খা, আসলে আমার খুব পেট ব্যথা করছে, ওই জন্য আর কি। তুই খা, সেই স্বাদ না? আমি জানি সেই স্বাদ, খা বাবা খা। ঋষভ কোনো কথা না বলে চুপচাপ খেয়ে নিল। ইয়াশপাও কফির মগ নিয়ে নাচতে নাচতে চলে আসলো। মজাই লাগলো, ঠিক করেছে। শুভ্র পেছন পেছন আসলো। ইয়াশপার আগে চোখে বলল, একটু হলেই সব ফাঁস করে দিচ্ছিলেন। শুনুন, যদি ওনাকে কিছু বলেন না, তাহলে আপনাকে ইন্দুর মারার বিষ খাইয়ে খাইয়ে দিব একদম। আমি কিন্তু একদমই ভালো মানুষ না। শুভ্র কাঁদো কাঁদো মুখেই ইয়াশপার দিকে তাকালো। এই মেয়ে যে কি পরিমাণ ডেঞ্জারাস সেটা হাড়ে হাড়ে বোঝা যাচ্ছে। যে মেয়ে ঋষভের মতো ছেলেকে থুতু দেওয়া কফি খাওয়াতে পারে, সেই মেয়ে সব পারে। শুভ্র বলল, বোন, তোর চরণে সালাম, মাপ চাই, দোয়াও চাই, আমি ঋষভে কিচ্ছু বলবো না। এই বলে শুভ্র চলে গেল। অডিট ঋষভকে বলল, তোর বউটা কিন্তু অনেক কিউট, পুরাই একটা পুতুল। ঋষভ একটু রেগে গিয়ে বলল। আমি মানি না ওকে। শুভ্র এসে ঋষভের কাঁধে হাত দিয়ে বলল। কেন মানিস না? ঋষভ বলল, অনেক কারণ আছে। কি হয়েছে বউ? রাহা মাথা নাড়িয়ে বলল, কিছু না, ভালো লাগছে না। মা বাবার কথা খুব মনে পড়ছে। আমি তোকে নিয়ে যাব তোমার বাপের বাড়ি, মন খারাপ করো না। মুগ্ধ রাহার দিকে তাকিয়ে বলল। রাহা মুগ্ধর কথা শুনে চুপ করে রইল। ওর চোখ হঠাৎ করে আলমারির কর্নারে গেল। একটা বিশাল কালো রঙের সাপ আলমারির নিচে ঢুকছে। সাথে সাথে রাহার কলিজা কেঁপে উঠল। রাহা অনেক জোরে একটা চিৎকার দিল। মুগ্ধ ভয় পেয়ে গেল রাহার চিৎকারে। মুগ্ধ বিচলিত হয়ে বলল, কি হয়েছে বউ, চিৎকার করছো কেন? রাহা হাত দিয়ে সাপের দিকে দেখাতে মুগ্ধ এক লাফে রাহার কোলে উঠে গেল। রাহা আরো ভেবাচাকা খেয়ে গেল। মুগ্ধ রাহার গলায় মুখ লুকিয়ে চিৎকার করে বলল, বউ বাঁচাও, তোমার জামাইকে সাপটা খেয়ে ফেললো। রাহার মনে হচ্ছে চিক্কুর দিয়ে কানতে পারলে একটু শান্তি লাগতো। ওর বুইড়া জামাই ওরে না রক্ষা করে উল্টে ওর কোলেই উঠে বসে আছে। মুগ্ধ সবাইকে ডাকতে থাকে। হৃদ, অব্র, তিথি, মিহি, আরাধ্যা, তিথির ভাইয়ের বউ রুহি, সবাই ছুটে আসে। মুগ্ধ হৃদকে সাপ দেখিয়ে দিল। হৃদ আর অভ্র মিলে সাপকে মারার জন্য ধরতে গেলে সাপটা দরজার নিচে দিয়ে চলে যায়। সবার হাত পা কাঁপছে। হাজার হোক সাপ জিনিস, তার উপর এই সাপটা দেখতেই ভয়ঙ্কর। সবার গায়ের লোম দাঁড়িয়ে গেল। হৃদ সাপের পেছন পেছন এসে দেখলো সাপটা ইয়াশফার রুমে ঢুকে গেল। সবাই ছুটে ইয়াশফার রুমে গেল। এদিকে ইয়াশফা নাকে তেল দিয়ে আরামে ঘুমাচ্ছে। হৃদ গিয়ে দরজায় ধাক্কা দিয়ে বলল, এই অ্যাটম বোম, দরজা খুলো, তোমার ঘরে সাপ ঢুকেছে, তাড়াতাড়ি বের হও ঘর থেকে। ইয়াশফা হুট করে উঠে যায়। একটু চোখ লেগে এসেছিল। ইয়াশফা দরজা খুলে দিতেই মিহি, তিথি আর রুহি গিয়ে ইয়াশফাকে জড়িয়ে ধরে। মিহির হাত কাঁপছে। ইয়াশফাকে বলে, তুমি ঠিক আছো তো? আমি তো ঠিক আছি, কিন্তু কি হয়েছে আপনাদের? ইয়াশফা একটু অবাক হয়ে বলে। হৃদ ইয়াশফাকে সাপের কথা বলতে ইয়াশফা গোটা রুমে চোখ বুলিয়ে নিল। সবার চোখ গেল সাপটি ইয়াশফার খাটের নিচে ঢুকলো। হৃদ আর অভ্র একটা লাঠি নিয়ে এসে খাটের নিচে বসে পড়লো। ইয়াশফা চেঁচিয়ে বলল, একদম না, আপনারা উঠুন। আঙ্কেল ওকে মারবেন না, ও কারো কোনো ক্ষতি করেনি, করবে না, আমি দেখছি। হৃদ নিচের কপালে বাড়ি দিয়ে বলল, এই বুড়ো বয়সে এসে বৌমা আমায় আঙ্কেল বলে, আমারে পাপা বলবা? ইয়াশফা বলল, আমি পাপা ফাপা বলতে পারি না, আমি আপনাকে বাবা বলবো। হৃদ হালকা হাসলো। ইয়াশপা হৃদকে সরিয়ে দিয়ে খাটের নিচে উকি দিল। সাপটা ফেনা তুলে ওর দিকে তাকিয়ে আছে। ইয়াশপা হাতের ইশারায় বলল, আয় আয় আমার কাছে আয়, ভয় পাস না। অবাক করার বিষয় সাপটা সত্যি সত্যি ওর হাতে এসে উঠে পড়ল। ইয়াশপার হাতে সাপ দেখে সবাই চেঁচিয়ে উঠল। মেয়ে চিৎকার দিয়ে বলে, ইয়াশফা, সাপটা কামড় দেবে, ফেলে দাও ওকে। পচা লোক, মেয়েকে বাঁচাও, ও বাচ্চা বুঝতে পারছে না সাপটা অনেক বিষাক্ত। হৃদও বুঝলো এবার বেশি বেশি হয়ে যাচ্ছে। ইয়াশপা কারো কথা না শুনে সাপকে বিছানায় ছেড়ে দিল। এরপর নিজেও বসে পড়ল। দেখেছিস, তোকে দেখে মানুষরা ভয় পাচ্ছে, অথচ মানুষ কিন্তু তোর থেকেও ভয়ঙ্কর। সাপটা ফোনা নামিয়ে ইয়াশপার কোলে উঠে গেল। হৃদ চেঁচিয়ে উঠল। এর মধ্যে চেঁচামেচি শুনে ঋষভ, শুভ্র আর অদ্রিত রুমে আসলো। ঋষভ দেখলো ইয়াশপার কোলের সাপ। ওর চোখ বড় হয়ে গেল। ঋষভ চোখ গরম করে বলল, হ্যাঁ ইডিয়েট, এদিকে আসো, ও কামড়ে দেবে। ইয়াশপা ঋষভের দিকে তাকিয়ে সাপকে বলল, তুই জানিস ওই লোকটা আমাকে দু চোখে দেখতে পারে না, সবসময় এমন ধমক দেয়।
সাপটা এবার মাথা ঘুরে সত্যি ঋষভের দিকে তাকালো। সবাই অবাক হয়ে গেল। সাপটা কি ইয়াসপার কথা বুঝতে পারছে? ঋষভ ধমকের সুরে বলল, নামতে বলেছি তোমাকে বিছানা থেকে, কথা যদি না শোনো তাহলে হাত পা বেঁধে 10 তলা থেকে ফেলে দেবো। কথাটা শোনা মাত্রই সাপটা ঋষভের দিকে ফেনা তুলে এগিয়ে গেল। ইয়াসপা দ্রুত সাপকে ধরে বলল, এই বেডি ওনার দিকে তেড়ে যাস না তো, ওটা আমার জামাই। ইয়াসপা সবাইকে বেরিয়ে যেতে বলল। সবাই থাকলেও সাপ বাচ্চার শ্বাসকষ্ট হবে। ঋষভ বাদে সবাই বেরিয়ে গেল। হৃদ বুঝেছে এই মেয়ে কোনো সাধারণ মেয়ে না, ও আসলে একটা অ্যাটম বোম। কেউ যদি ওর ছেলেকে সোজা করতে পারে তাহলে সেটা এই মেয়েই পারবে। ঋষভ ইয়াসপাকে জোরে ধমক দিয়ে বলল, নাম বিছানা থেকে, ইডিয়েট। কথা কানে যাচ্ছে না তোর? ইয়াসপা ঋষভের দিকে অবাক হয়ে তাকালো। এ লোক এত খারাপ, ওকে তুই করে বলছি? ইয়াসপা সাপকে বিচার দিয়ে বলল, দেখ পাখি, দেখ, এ বাড়িতে না কেউ নেই আমার, আমার সাথে কেউ ভালো করে কথাই বলে না জানিস। সাপটা আবারও ঋষভের দিকে তেড়ে গেল। ইয়াসপা সাপকে নিজের কুলে নিয়ে বলল, থাক পাখি, বাদ দে, তুইও আমার মতো অভাগা। কাজের সময় ভাই ভাই, কাজ ফুরাইলে তুই বরং চলে যা, ওরা তোকে ভয় পাচ্ছে। কথাটা বলেই ইয়াসপা সাপকে নিয়ে বাইরে চলে গেল। পেছন পেছন ঋষভও গেল। ইয়াসপা গিয়ে সাপকে ছেড়ে দিয়ে আসলো। ঋতু ইয়াসপার উপর ভীষণ খুশি। এই মেয়েকে দিয়ে অনেক কিছু হবে। রুহি এসে ইয়াসপাকে জড়িয়ে ধরলো। ইয়াসপার কাজ কথাবার্তা শুনে কেউ বলবে এটা একটা 14 বছরের বাচ্চা। ড্রয়িং রুমে সবাই বসে আছে। কালকের ঘটনা এখনো কারো নিয়ে আতঙ্ক কমেনি। মুগ্ধ তো কালকে থেকে লাফিয়ে উঠছে। ইয়াসপা গুটি গুটি পায়ে ঋষভের ঘরে উকে দিল। ঋষভ অন্য মুখ ঘুরে কিছু একটা করছে। ইয়াসপা হঠাৎ ভো বলে চিৎকার করতেই ঋষভ চমকে গেল। তাড়াহুড়ো করে কিছু একটা লুকিয়ে নিল। এরপর ইয়াসপাকে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিল। ইয়াসপা গিয়ে টেবিলের উপর পড়ল। সাথে সাথে কপাল কেটে রক্ত বের হতে শুরু করলো। ইয়াসপা অবাক হয়ে ঋষভের দিকে তাকিয়ে আছে। ঋষভ ইয়াসপার কপালের দিকে তাকিয়ে বলল, বাদর তুমি? এরপর থেকে এমন হুট করে আমার রুমে আসলে পা কেটে হাতে ধরিয়ে দেবো। ইয়াসপা কিছু না বলেই চলে গেল ড্রয়িং রুমে। হৃদ দেখলো ইয়াসপার কপাল ফেটে রক্ত বের হচ্ছে। হৃদ জিজ্ঞেস করলো, কি হয়েছে মা? এটা কিভাবে হলো? ইয়াসপা মুচকি হেসে বলল, আপনার ছেলে দেয়া উপহার। কথাটা শুনে হৃদ সহ সবাই অবাক হয়ে গেল। ঋষভ মেয়েটাকে এভাবে মেরেছে। মিহি রেগে গেল। ছেলেটা দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে। তবে এসব দেখে আরাধ্যা বেশ খুশি হলো। তার মানে ওর ঋষভ এই মেয়েকে ভালোবাসে না। কথাটা ভাবতে আরাধ্যার মন ভালো হয়ে গেল। হৃদ ঋষভকে ডাকতে লাগলো। ঋষভ কোনো সারা শব্দ করলো না। হৃদ এবার ঋষভের ঘরে গেল। ঋষভ কিছু একটা খুঁজছে। হৃদ গিয়ে বলল, তুই অ্যাটম বোমকে মেরেছিস কেন? ঋষভ অবাক হয়ে হৃদের দিকে তাকালো। ও আবার অ্যাটম বোমকে কখন মারলো? ঋষভ বলল, আমি কোনো অ্যাটম বোমকে মারিনি, আমি ক্যাকটাসকে মেরেছি। হৃদ জেগে বলল, মিথ্যা বলবি না রিস, তুই অ্যাটম বোমকে মেরেছিস। ওর কপাল দিয়ে রক্ত বের হচ্ছে। ঋষভও রেগে গিয়ে বলল, আজব তো, আমি আমার বউকে মেরেছি, কোন অ্যাটম বোমকে না। হৃদ দৃশ্যের আমার বউ কথাটা শুনে খুশি হলো, কিন্তু ইয়াসপাকে মেরেছে এটা শুনে রেগে গিয়ে বলল। তুই মেরেছিস কেন আমার মেয়েকে? ঋষভ বলল। ভালো করেছে। হৃদ একটা শয়তানি হাসি দিয়ে চলে গেল। একটু পর ইয়াসপা আবার ঋষভের ঘরে আসলো। ঋষভ ওয়াশরুমে গেছে। ইয়াসপা এসে ওয়াশরুমের দরজা বাহির থেকে আটকিয়ে দিয়ে চলে যায়। একটু পর ঋষভ চেঁচামেচি করতে থাকে, কিন্তু রুম সাউন্ড প্রুফ হওয়ায় ওর কথা কেউ শুনতে পেল না। ঋষভ ভালো করেই বুঝতে পারে এটা কোন বাদরের কাজ। ওর সাথে এমন বেয়াদবি করার সাহস এই বাড়িতে কারো নেই, শুধু একটা বাদর ছাড়া। ও ওয়াশরুম থেকে বের হওয়ার পর বোঝাবে মজা কাকে বলে। প্রায় 1 ঘন্টা পর এসে ইয়াসপা দরজা খুলে দিয়ে পালিয়ে যায়। ঋষভের আগে চোখ লাল হয়ে গেল। কত সময় লস হলো ওর। মেয়েকে কিছুতেই ছাড়বে না। ঋষভ তেড়ে গিয়ে ইয়াসপাকে খুঁজতে লাগলো, কিন্তু এই মেয়ে কোথাও নেই। ওকে একটা শিক্ষা না দেওয়া অবধি শান্তি নেই। ইয়াসপা ছাদে গিয়ে চুপ করে বসে আছে। মনটা ভালো লাগছে না। বাবার কথা ভীষণ মনে পড়ছে। এই বাড়িতে ওর নিজের বলতে কেউ নেই। রুহি আর তিথি বাদে কেউ তেমন কথা বলেন না। ওর দম বন্ধ হয়ে আসে। ইয়াসপা আপন মনে গান গাইতে থাকে। নান্টু ঘটকের কথা শুই না, অল্প বয়সে করলাম বিয়া, মুরব্বীরা কইল সবাই নো টেনশন নো চিন্তা। বাকিটা বলার আগেই ঋষভ ইয়াসপার কান ধরে টেনে দাঁড় করিয়ে দেয়। ইয়াসপা ঋষভের দিকে তাকিয়ে থ হয়ে যায়। ঋষভের গায়ে কাপড় নেই, কোমরে টাওয়াল বাঁধা। ঋষভকে এমনভাবে দেখে গা শিরশির করে উঠল। ইয়াসপা অন্যদিকে তাকিয়ে বলল, আপনার কি জামা কাপড় নেই? সবসময় এই বালের মাথা পরে ঘুরেন কেন? হ্যাঁ, ঋষভ ইয়াসপার কথায় অবাক হয়ে গেল। বালের মাথা মানে কি? ও তো বালের মাথা পরেনি, ও পরেছে তাওয়াল। তাছাড়া সবসময় কই পরে। ঋষভ রেগে ইয়াসপাকে কোলে নেয়। এরপর ছাদের কোনায় নিয়ে গিয়ে বলে, দেবো ফেলে? ফেলে দে?
এখান থেকে পড়লে তোকে আর খুঁজে পাওয়া যাবে না। ইয়াশফা মনে মনে ভয় পেল, কিন্তু প্রকাশ করলো না। ঋষভকে শক্ত করে জড়িয়ে ধরল। ঋষভ ইয়াশফার দিকে বড় বড় চোখ করে বলল, কেন এখন কেন জড়িয়ে ধরছিস? ভয় করছে? এমন বেয়াদবি আর করবি আমার সাথে? ইয়াশফা মাথা নাড়িয়ে না বলে। এই লোককে পরে বোঝাবে মজা। ঋষভ ইয়াশফাকে নামিয়ে দিয়ে বলে, 1 ঘন্টা আমার সময় নষ্ট করেছো, এখন 1 ঘন্টা কান ধরে উঠবস করো। ইয়াশফা ঋষভকে বলল। করবো না আমি। ঋষভ আবার ইয়াশফার দিকে এগিয়ে যায়। ইয়াশফা ঋষভের এগিয়ে আসতে দেখে কান ধরে উঠবাস শুরু করে দিল। এভাবে 1 ঘন্টা বেচারে উঠবাস করলো। মাজা কোমর শেষ। এটা একটা আস্ত বেয়াদব পুরুষ। ঋষভ হাতে হাত গুজিয়ে ইয়াশফার দিকে তাকিয়ে আছে। এর মধ্যেই ছাদে হৃদ আসে। ঋষভকে এমন অবস্থা দেখে হৃদ বলল, কিরে, তুই বলে এই বাচ্চা মানবি না, আবার এই বাচ্চার সামনে এই টাওয়েল পরে ঘুরে বেড়াস, লজ্জা করে না? ঋষভ মুখ কালো করে নিল। ওর বাবা ওর জীবনের সব থেকে বড় শত্রু। ঋষভ ইয়াশফার দিকে তাকিয়ে দেখলো ইয়াশফা মুসকি মুসকি হাসছে। ঋষভ কিছু বলার আগেই ওর টাওয়াল খুলে যেতে নেবে, এমন সময় হৃদ তাড়াহুড়ো করে ঋষভের টাওয়াল ধরে। হৃদের নিজেরই লজ্জা লাগছে এই মুহূর্তে। ইয়াশফা বিষয়টা খেয়াল করেনি। ও হুট করে ছাদের পাশে একটা টিয়া পাখির দিকে নজর দিয়েছে। দিন দুনিয়া ভুলে মুগ্ধ চোখে পাখিটাকে দেখছে। হৃদ ঋষভকে বলল। বউকে দেখে কি আপনার টাওয়েল খুলে যাচ্ছে বাবা রিস? ঋষভ রেগে গিয়ে বলল। আমার বউ না, আমি মানি না ওকে। হৃদ ইয়াশফাকে বলল। এই অ্যাটম বোম, শোনো, কালকে থেকে স্কুলে যাবে, আর ওখানে নতুন বর খুঁজবে, মনে থাকবে? তুমি এই বেয়াদবটার সাথে সংসার করতে পারবে না। আমি তোমাকে একটা ভালো ছেলের সাথে বিয়ে দেবো। ঋষভ কিছুটা রেগে হৃদের দিকে তাকালো। হৃদ সেদিকে পাত্তা চলে গেল। ইয়াশফা একবার ঋষভের দিকে তাকিয়ে চলে গেল, যাওয়ার সময় বলে গেল, পারলে একটা জেঙ্গে পড়েন, তাও সর্বনাশ হওয়ার চান্স থাকবে না। এই টাওয়াল যখন তখন হুট করে খুলে যাবে, তখন বুঝবেন ঠেলা কাকে বলে। ঋষভ ইয়াশফার দিকে তাকিয়ে বলল। খুলে গেলে কোনো সমস্যা নেই, তুমি যদি দেখতে চাও আমি এক্ষুনি খুলে দেবো। ঋষভের মুখে এমন কথা হয়তো ইয়াশফা আশা করেনি। ও ছোট, কিন্তু এতটাও ছোট না যে ঋষভের কথার মানে বুঝবে না। অবশ্য দোষটা ওরই। ওই প্রথমে পাকা পাকা কথা বলেছে। ওর মুখটা নিমেষে কালো হয়ে গেল। ইয়াশফা চলে গেল। এই শালি, কই তুই? জান, মায়ের সাথে বাজারে এসেছি। শুভ্র রেগে গিয়ে বলল। বাজারে মানে? এই শালি, তোরে বারণ করিনি তুই বাড়ির বাইরে যাবি না? তুই গেছস কেন? কেউ ক, কোন পোলারে থোবরা দেখাইতে গেছস? সত্যি করে ক। মেয়েটা ভীতু কণ্ঠে বলল। আরে যাওরা পাড়া, তোর বাপরে আমার থোবরা দেখাইতে আইছি। এত সন্দেহ কইরা কি পাস ভাই? আমার একটু শান্তি দে। শুভ্র আরো রেগে বলল। ওরে হারামি বেডি, তুই কই আসস? ক, আমি যাচ্ছি। আজকে তোর একদিন কি আমার 2 দিন। শুভ্র এতক্ষণ যে মেয়েটাকে বকা দিল, সেই মেয়েটা শুভ্র 3 নম্বর প্রেমিকা। শুভ্র একসাথে 3টা মেয়ের সাথে রিলেশন করলেও 3 নম্বরটাকে সব থেকে বেশি ভালোবাসে। প্রথম 2 প্রেমিকার নাম নেহা আর দিয়া, আর 3 নম্বরটার নাম জ্যোতি। শুভ্র নেহা আর দিয়ার সাথে টাইম পাস করলেও জ্যোতিকে সত্যিই খুব ভালোবাসে। তবেও জ্যোতিকে খুব প্যারা দেয়। বাহিরে বের হলে বকা দেয়, কোনো ছেলের সাথে কথা বললে বকা দেয়। জ্যোতি শুভ্রকে অত পাত্তা দেয় না, কিন্তু মনে মনে শুভ্রকে অনেক ভালোবাসে। শুভ্র জ্যোতির কাছে গিয়ে বলল। তোকে বারণ করার পরেও এই ভর দুপুরে বাইরে বের হয়েছিস কেন? জ্যোতি রেগে বলল। বেশ করেছি। তুই যখন 2 ডলারের সাথে ডলাস, তখন আমি কিছু বলি? আমিও এখন থেকে সবার সাথে প্রেম করব। শুভ্র রাগের চোখে বলল। তোর মুখ ভেঙে দিতে আমার খুব কষ্ট হবে পাখি। শুভ্রর কথা শুনে হঠাৎ জ্যোতি কান্না শুরু করে দিল। সেটা দেখে শুভ্র 2 হাতে জ্যোতিকে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল। কাঁদছো কেন? জ্যোতি কিছু বলল না। ওর খুব কষ্ট হয় শুভ্রকে নেহার দেওয়ার সাথে দেখলে, কিন্তু কখনো শুভ্রকে বলতে পারেনি। তুমি শুধু আমার। 1 মিনিটের মধ্যে কান্না অফ করো পাখি, আমি উল্টাপাল্টা কিছু করে ফেলবো। কখনো অধিকার নিয়ে শুভ্রকে কিছু বলতে পারেনি। শুভ্র জ্যোতিকে বলল। জ্যোতি চোখ মুছে চলে গেল। শুভ্র জ্যোতি ওড়নার আঁচল ধরে হেঁটে হেঁটে গেল। ইয়াশফাকে হৃদ স্কুলে ভর্তি করাবে বলে ড্রাইভারকে দিয়ে সমস্ত কাগজপত্র নিয়ে এসে দেখে, কিন্তু ভর্তি করাইতে নিয়ে যাওয়ার ইচ্ছা হচ্ছে না। সে নিজেই ভর্তি করাইতে নিয়ে যাইতে পারত, কিন্তু এই কাজ নিজে না করে ছেলেকে করাবে বলে ওয়েট করছে। তবে তার গুণধর ছেলে যা ঘাটঠাড়া নিয়ে যাবে না সেটা বেশ ভালোই জানে, কিন্তু হৃদও কম যায় না। ছেলেকে প্যারা না অব্দি তার শান্তি নেই। হৃদ ইয়াশফার কাছে গিয়ে বলল। অ্যাটম বোম, তুমি স্কুলে ভর্তি হতে চাও না? ইয়াশফা হেসে বলল। চাই তো বাবা। হৃদ মুস্কি হেসে বলল।
দাঁড়াও, তোমার বরকে বলি তোমাকে ভর্তি করে দিয়ে আসবে। ইয়াশপা মুখ কালো করে বলে। বাবা, আমায় আপনি ভর্তি করতে নিয়ে চলুন না। হৃদ জোরে হেসে ইয়াশপার কানে কানে বলল। তুমি দেখবা আমি ওকে কিভাবে জ্বালাবো। ইয়াশপা বলল। পারবো না আমি। হৃদ কিছু না বলে ঋষভের কাছে চলে গেল। পিছু পিছু ইয়াশপাও গেল। ঋষভ ফোনে কারোর সাথে কথা বলছিল। হৃদকে দেখে তাড়াহুড়ো করে কল কেটে দিল। হৃদ বলল। যাও, তোমার বউকে স্কুলে ভর্তি করে দিয়ে আসো। ঋষভ থতমত খেয়ে বলল। পারবো না আমি। হৃদ আর চোখে ইয়াশপার দিকে তাকিয়ে বলল। তোমার বউ তোমার কোনো দায়িত্ব নেই? ওকে পড়াশোনা শিখাবে না? ঋষভ ইয়াশপার দিকে তাকিয়ে বলল। ও বউ না আমার, আমি মারি না ওকে। তুই ভর্তি করো, আমি পারবো না। হৃদ শয়তানি হাসি দিয়ে বলল। ঠিক আছে, বউ মানতে হবে না, অন্তত বোন মনে করে মেয়েটাকে ভর্তি করিয়ে দাও। চিন্তা করো না, তোমার বোনকে আমি ভালো ছেলের সাথে বিয়ে দেব। ঋষভ চুপ করে রইল, মুখ কালো করে বলল। আমার একটাই বোন, আর সেটা রুহি। হৃদ হেসে বলল। আজকে থেকে তোমার দুটো বোন। ঋষভ কোনো কথা না বলে স্থান ত্যাগ করলো। ইয়াশপা বোকার মতো হৃদ আর ঋষভের দিকে চেয়ে রইল। সবকিছু আর মাথার উপর দিয়ে যাচ্ছে। এর মধ্যে রুহি আসলো ইয়াশপার কাছে। রুহির সাথে ইয়াশপা তেমন কথা হয়নি এখন অবধি। ইয়াশপা রুহিকে বলল। ভালো আছি ননদিনী রায়বাঘিনী। রুহি হাসতে হাসতে বলল। আলহামদুলিল্লাহ, তাহলে তুমি মানো আমার ভাই তোমার জামাই? ইয়াশপা অবাক চোখে তাকিয়ে বলল। লে বাবা, জামাইকে জামাই মানবো না তো কি ভাসুর মানবো? আমার তো ওনার সাথে বিয়ে হয়েছে, হতে পারে সে একটা জলহস্তি, তাই বলে কি আমার জামাই না সে? রুহি ইয়াশপার কথা শুনে হাসতে হাসতে শেষ। এই মেয়েটা এত পাকা কিভাবে? ঋষভের থেকে রুহি গুনে গুনে 3 বছরের ছোট। সে হিসাবে ইয়াশপার থেকে রুহি 9 বছরের বড়। রুহির কাছে ইয়াশপাকে বেশ মজার লাগছে। রুহি ইয়াশপাকে আরও কিছু প্রশ্ন করলো। ইয়াশপা রুহিকে উত্তর দিল। মাঝখান থেকে হৃদ ওর 2 মেয়ের মিল থেকে মিটিমিটি হেসে চলে গেল। আজকে খুব চুমোর ক্রেভিং উঠেছে। হৃদ তাড়াতাড়ি মিহির কাছে গেল। গিয়ে টুপটুপ করে মেয়েটাকে কয়েকটা চুমু খেয়ে নিল। মিহি রান্না করছিল। হৃদের এমন আক্রমণ বুঝে উঠতে পারেনি। মিহি কটমট করে হৃদের দিকে তাকিয়ে বলল। ভালো হবে না তুমি? হৃদ বলল। না, ভালো হয়ে কি হবে? ভালো হলে কি দুটো চুমু বেশি দিবে? যদি দাও তাহলে ভালো হবে, প্রমিস। মিহি নিজের কপালে থাপ্পড় দিল। হৃদের হঠাৎ একটা শয়তানি বুদ্ধি মাথায় আসলো। হৃদ দেখতে চাইছিল ইয়াশপাকে মিহি কেমন চোখে দেখে। হৃদ মিহিকে বলল। আমি অ্যাটম বোমের বিয়ে দেব। মিহি হৃদের দিকে তাকিয়ে বলল। তুমি কি পাগল? আমার ঘরের লক্ষ্মীকে অন্য কাউকে দিয়ে দিব? তোমার ছেলে তো ঘরের লক্ষ্মীকে মানছে না। মিহি কিছু বলল না। ও জানে ঋষভ কেমন। মিহি হৃদকে 2 গ্লাস দুধ দিয়ে বলল। যাও রুহি আর ইয়াশপাকে নিয়ে এসো। হৃদ মিহির কথা মতো ওর দুধ নিয়ে রুহি আর ইয়াশপার কাছে গেল। রুহি মায়ের ভয়ে ধকধক করে সবটুকু দুধ খেয়ে ফেলল। কিন্তু ইয়াশপা দুধ দেখে ঝেড়ে দৌড়। দুধ দেখলে ওর গা গুলিয়ে ওঠে, বমি বমি পায়। হৃদ দুধ নিয়ে ইয়াশপার পেছনে পেছনে ছুটছে। যে করেই হোক ইয়াশপাকে দুধ খাওয়াতে হবে, না হলে মিহি হৃদকে মেরে বাড়ি থেকে বের করে দিবে। বুড়ো বয়সে বউ ছাড়া থাকতে পারবে না। রুহি হৃদ আর ইয়াশপার কাণ্ড দেখে হাসছে। হৃদ কিছুতেই ইয়াশপাকে দুধ খাওয়াতে পারেনি। ইয়াশপা পুরো চৌধুরী বাড়ি হৃদকে দৌড়ে নিয়েছে। হৃদ এক পর্যায়ে থেমে গেল। এই বয়সে এমন দৌড়ানো যায়? এই বাচ্চা মেয়ে ওকে এভাবে নাকানি চুবানি খাওয়াচ্ছে, বাপরে। হৃদ না পেরে নিজে এইসব দুধ খেয়ে নিল। এরপর মিহির কাছে গিয়ে বলল, ইয়াশপা দুধ খেয়েছে? হৃদ গিয়ে ইয়াশপা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করিয়ে দিয়েছে 9ম শ্রেণীতে। ঋষভকে এত করে বলার পরেও ঋষভ যায়নি। তার ছেলে পাক্কা বেয়াদব। আগামীকাল থেকেও স্কুলে যাবে। ঋষভ সকাল থেকে খুব ডিস্টার্ব হয়ে আছে। কোনো জায়গায় শান্তি পাচ্ছে না। হঠাৎ করে রাগ লাগছে। মনে হচ্ছে জিনিসপত্র ভাঙচুর করতে পারলে শান্তি লাগতো। ঋষভের চোখ গেল দেওয়ালের একপাশে টাঙিয়ে রাখা গিটারের দিকে। গিটার নিয়ে ছাদে চলে গেল। রাগে হাত পা কাঁপছে। কেন রাগ হচ্ছে জানা নেই। একটা গানের লিরিক্স অনুযায়ী গিটারে টুং টুং শব্দ তুলে গান বাজাতে লাগলো। I used to believe we were burning on the edge of something beautiful, something beautiful, set in a dream. Smoke and mirrors keep us waiting on a miracle, on a miracle. Say go through the darkest of days, heavens to heartbreak away, never let you go.
never let me down. Oh, it's been a hell of a ride, driving the edge of a knife. Never let you go, never let me down. Don't you give up, nah, nah, nah. I won't give up, nah, nah, nah. Let me love you, let me love you. Don't you give up, nah, nah, nah. I won't give up, nah, nah, nah. Let me love you, let me love you. ও চোখ বন্ধ করে গিটার বাজাচ্ছে, কিন্তু চোখের সামনে ওর আর ইয়াশফার বিয়ের কাহিনী চোখে ভেসে উঠছে। বিরক্তিতে চোখ খুলে ফেলল। চোখ খুলে দেখতে পেল ইয়াশফা ওর দিকে গোল গোল চোখে তাকিয়ে আছে। ইয়াশফাকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ঋষভ রেগে গেল। এই মেয়ে কোনো জায়গায় ওকে শান্তি দেয় না। ঋষভ ধমক দিয়ে বলল, এই, তোমাকে বলিনি তুমি আমার চোখের সামনে আসবে না? তারপরও কেন আসো? ননসেন্স। ইয়াশফা কথাটা গায়ে মাখলো না, ও সুন্দর মতো উত্তর দিল, এটা আমার শ্বশুরবাড়ি, আর আমি আমার শ্বশুরবাড়ির সব চিপা চাপা যাবো, তাতে কার কি? ঋষভ আর কিছু বলল না। এই মেয়ে বয়সের তুলনায় বেশি পাকা, ওর এমনিতেও বেশি কথা বলা পছন্দ না। এই মেয়ের সাথে অহেতুক তর্ক করার মানেই হয় না। ঋষভ ইয়াশফাকে ধাক্কা দিয়ে চলে গেল। ইয়াশফা অবাক হয়ে ঋষভের দিকে তাকিয়ে, এই লোকটা তো ভারী বিয়াদব, ওকে ধাক্কা দিয়ে চলে গেল। ইয়াশফা ঠিক করলো এই লোকের পেছন আর ঘুরবে না, এই লোকের সামনেও যাবে না। ও বান্ধবীর মুখে শুনেছিল বিয়ের পর জামাইরা নাকি বউকে অনেক ভালোবাসে, কিন্তু তার জামাই তো তাকে সবসময় ইগনোর করে চলে, সহ্যই করতে পারে না। রুহি বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপছে। এমন সময় ফোনে একটা মেসেজ আসলো। মেসেজটা দেখে ওর গলা শুকিয়ে এলো। মেসেজটা অডিট পাঠিয়েছে। মেসেজে লেখা আছে, আজ ভার্সিটিতে গিয়ে সৌভিকের সাথে কেন কথা বলেছিস? নিচে আয় 2 মিনিটের মধ্যে। রুহি হালকা কেশে মাথায় ওড়না জড়িয়ে ব্যালকনিতে চলে গেল। অডিট রেগে দাঁড়িয়ে আছে, ও চোখ দিয়ে আগুন বের হচ্ছে। রুহি ঢোক গিলে দৌড়ে নিচে চলে গেল। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মিনমিন করে বলল, পরশুদিন এক্সাম, তাই একটু এক্সামের বিষয়ে জিজ্ঞেস করেছিলাম। আর করব না, প্রমিস। অডিট গম্ভীর গলায় বলল, ক্লাসে তো আরো অনেক মেয়ে ছিল, ওদেরকে জিজ্ঞেস করতে পারতি, ওকেই কেন? রুহি মাথা নাড়িয়ে বলল, আর করব না ভাইয়া। সব ঠিকই ছিল। রুহির কথায় অদ্রিত পটে গেছিল, কিন্তু মাঝখানে এই ভাইয়া শব্দটা শুনে ওর মাথা গরম হয়ে গেল। এই মেয়ের কোনো জনমের ভাই? অদ্রিত বলল, আমি তোর ভাই? রুহি সরল মনে বলল। হুম। অদ্রিত একটা আকাম করে বসলো। ও টুস করে রুহির গালে একটা কিস করলো, এরপর দুষ্টু হেসে বলল, তো ভাইয়েরা বুঝি এইভাবে চুমু দেয়? এরপরেও বলবি আমি তোর ভাই? রুহি গালে হাত দিয়ে তাকিয়ে আছে অদ্রিতের দিকে। রুহি জানে অদ্রিতকে ছোট থেকেই কতটা ভালোবাসে। রুহি নিজেও বাসে, তবে খুব একটা প্রকাশ করে না। ওদের এই সম্পর্কের বিষয়ে বাড়ির কেউ জানে না, একমাত্র তিথি ছাড়া। তিথি ওদের বিষয়ে সব জানে। রুহি মিনমিন করে বলল, আমি ঘরে যাই, কেউ দেখে ফেলবে। অদ্রিত রুহিকে নিজের কাছে নিয়ে বলল, তো দেখুক আমি কি ভয় পাই? রুহি নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, তুমি না পেলেও আমি পাই। অদ্রিত চোখ ছোট করে বলল, কিসের ভয়? রুহি কিছু বলার আগেই দেখতে পায় শুভ্র বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে গান করছে। মনে হয় ওদের দিকেই আসছে। রুহি দ্রুত অদ্রিতের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে উপরে চলে গেল। অদ্রিত মগার মতো শুভ্রর দিকে চেয়ে আছে। শুভ্র এসে বলল, কি রে শালা, এত রাতে বাড়ির নিচে কি করছিস? অদ্রিত অজান্তেই বলে বসলো, তোর বোনকে লাইন মারতে। শুভ্র থতমত খেয়ে গেল। মা মানে? অদ্রিত মাথা ঘুরিয়ে বলল, আরে ভাই, ঋষের সাথে একটু দেখা করতে এসেছিলাম, মানে ওর লাড্ডু বউর সাথে। ওর লাড্ডু বউর জন্য লাড্ডু এনেছিলাম। শুভ্র অবাক হয়ে প্রশ্ন করল, তো লাড্ডু কই? আর তোর হাতে তো লাড্ডু দেখতে পাচ্ছি না। অদ্রিত বোকার মতো বলল, খেয়ে ফেলেছি। শুভ্র বলল, খেয়ে ফেলেছিস মানে? ইয়াশফার জন্য আনা লাড্ডু তুই খেয়ে ফেলেছিস? অদ্রিত বলল, আরে ইয়ার বাদ দে, অনেক রাত হয়েছে বুঝলি, আমি যাই, কালকে দেখা হবে। শুভ্র আর কিছু বলল না। জ্যোতির সাথে কথা বলতে বলতে উপরে চলে গেল। রাহা ঘুমানোর জন্য বিছানা গোছাচ্ছে। মুগ্ধ পেছন থেকে এসে জড়িয়ে ধরল। রাহা মুস্কি হাসলো। আজকাল মুগ্ধকে ওর ভালোই লাগে। মুগ্ধর ছোট ছোট কেয়ারগুলো ওর কাছে ভালো লাগে। ও কখনো ভাবেনি এত সুন্দর জীবন সঙ্গী পাবে। মুগ্ধ বলল, কি হয়েছে বউ? কই কিছু না তো।
মুগ্ধ শয়তানি হেসে বলল। চলো ঘুমিয়ে পড়ি। রাহা একটু লজ্জা পেল। পরের দিন রিত খাবার টেবিলে বসে আছে। এমন সময় ইয়াশফা স্কুলের ইউনিফর্ম পরে আসলো। দুদিকে বেনুনি করেছে, দেখতে ছোট বাবুর মতো লাগছে। রিত খেতে খেতে বিষম খেলো। শেষমেশ কিনা তার বৌমা এত বাচ্চা। ইস, তার ছেলেটার কপাল খারাপ। রিত হাতের ইশারায় ইয়াশফাকে ওর কাছে বসতে বলল। ইয়াশফা গুটি গুটি পায়ে হৃদের কাছে গিয়ে বসলো। মিহি রান্নাঘর থেকে পরোটা এনে ইয়াশফাকে খেতে দিল। এরপর রিতকে জিজ্ঞেস করলো, রুহি কই পচা লোক? ওকে ডাকো, খেয়ে ভার্সিটিতে যেতে হবে। রিত রুহিকে ডাকার সাথে সাথে রুহি চোখ ডলতে ডলতে চলে আসলো। এসে ইয়াশফার কাছে বসে গেল। রিত ইয়াশফাকে বলল। খেয়ে গাড়িতে বসো, ঋষভ তোমাকে ড্রপ করে দেবে। ইয়াশফা একটু খেয়ে আর খেতে পারলো না। ও পরোটা তেমন পছন্দ করে না, খেতেও চায় না। মিহি ইয়াশফার দিকে তাকিয়ে দেখলো ইয়াশফা খাওয়া ছেড়ে উঠে গেল। মিহি ওকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, খাবার শেষ করো। তিথি রান্নাঘর থেকে কয়েকটা বিস্কুট এনে ইয়াশফার হাতে দিল। তিথি মিহিকে বলল, ও সকালে এসব পরোটা খেতে পারে না টুইঙ্কেল, ও খুব হালকা খাবার খায়। মিহি চুপ করে গেল। ও জানতো না, জানবে কি করে? এই মেয়ে কি ওকে কিছু বলেছে? ওকে বলেনি, কিন্তু তিথিকে ঠিকই বলেছে। মিহির কেন জানি হিংসা হচ্ছে। ইয়াশফা তিথিকে বলেছে কিন্তু ওকে বলেনি কেন? রুহি ওর সব কথা তিথিকে বলে। মিহি কি মা হিসেবে এতই খারাপ? মিহি কান্না গিলে নিল। ইয়াশফা হয়তো মিহির চোখ মুখ দেখে কিছুটা বুঝতে পারলো। ইয়াশফা বিস্কুটগুলো ব্যাগে ভরে নিয়ে পরোটা খেতে খেতে বলল, মামনি বিস্কুটগুলো স্কুলে গিয়ে খাবো, এখন আন্টির হাতে পরোটা খাই। আজকে থেকে পরোটা খাওয়া শুরু করলাম। মিহি ইয়াশফার দিকে তাকালো। মেয়েটা তিথিকে মামনি বলল, অথচ কে আন্টি। মিহি ইয়াশফার দিকে তাকিয়ে বলল, জোর করে খেতে হবে না, পরে যদি শরীর খারাপ করে। ইয়াশফা কোনো রকম সব খাবার খেয়ে উঠল। এখন বমি বমি পাচ্ছে। রিত মিহিকে বলল ঋষভকে ডেকে দেওয়ার জন্য, কিন্তু ঋষভ বাড়িতে নেই। রাত থেকে ও বাহিরে, তাই বাধ্য হয়ে রিত ইয়াশফাকে স্কুলে নিয়ে গেল। যাওয়ার পথে রুহিকে ভার্সিটিতে নামিয়ে দিল। স্কুলের সামনে গাড়ি থামতেই ইয়াশফা নেমে গেল। স্কুলের ভেতরে ঢুকে গেল। স্কুলের ভেতরে ঢুকেই ইয়াশফা চারপাশে তাকাতে লাগলো। নতুন জায়গা, নতুন মানুষ, একটু ভয়ও লাগছে আবার ভালোও লাগছে। হঠাৎ পিছন থেকে কেউ ডাকলো, এই শোনো। ইয়াশফা ঘুরে তাকাতেই দেখে দুটো মেয়ে দাঁড়িয়ে আছে। একজন হেসে বলল, তুমি কি নতুন? ইয়াশফা মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, আজকে থেকে প্রথম দিন। আরেকজন এগিয়ে এসে বলল, আমি মেহরিন আর ও তানহা। তুমি? আমি ইয়াশফা। মেহেরিন খুশি হয়ে বলল, চলো আমাদের সাথে বসো, আমরা একই ক্লাসে। ইয়াশফার মনটা হালকা হয়ে গেল। অন্তত দুইটা বন্ধু তো পেল। ক্লাসে ঢুকে তিনজন পাশাপাশি বসলো। কিছুক্ষণ পর টিচার ঢুকলেন। সবাই চুপ হয়ে গেল। ইয়াশফা মনোযোগ দিয়ে ক্লাস করতে লাগলো। মাঝে মাঝে মেহেরিন আর তানহার দিকে তাকিয়ে মুস্কি হাসছে। টিফিন টাইম। তিনজন মিলে ক্যান্টিনে গেল। ক্যান্টিনে গিয়ে একটা টেবিলে বসলো। ইয়াশফা ব্যাগ থেকে সকালে আনা বিস্কুট বের করলো। তানহা বলল, এইগুলোই খাবে? ইয়াশফা মাথা নেড়ে বলল, হ্যাঁ, ভারী কিছু খেতে পারি না। তোমরা খাবে? খেয়ে দেখো, এই বিস্কিটটা দারুণ মজা আছে। মেহেরিন হেসে বলল, ঠিক আছে, আমরা ভাগাভাগি করে খাবো। তিনজন গল্প করতে করতে খাচ্ছিল। ঠিক তখনই কয়েকজন সিনিয়র এসে ক্যান্টিনে ঢুকলো। তাদের মধ্যে একজন ছেলের চোখ গিয়ে পড়লো ইয়াশফার দিকে। ছেলেটা একটু দাঁড়িয়ে থেকে হালকা হাসলো। তারপর সোজা ওদের টেবিলের দিকে এগিয়ে এলো। মেহেরিন আর তানহা একটু চুপ হয়ে গেল। ছেলেটা এসে দাঁড়িয়ে বলল, এই তুমি কি নিউ? ইয়াশফা মুখ তুলে তাকিয়ে শান্ত গলায় বলল, হ্যাঁ। ছেলেটা হেসে বলল, নাম কি তোমার? ইয়াশফা। ছেলেটা একটু ঝুঁকে বলল, নাইস নেম। আমি জায়ান, ইন্টার সেকেন্ড ইয়ার। ইয়াশফা কিছু বলল না, শুধু মাথা নেড়ে আবার বিস্কুট খেতে লাগলো। জায়ান হেসে বলল, এইগুলো খাচ্ছ কেন? ক্যান্টিনে এত কিছু আছে, আমি কিছু অর্ডার করে দেই। ইয়াশফা সরলভাবে বলল, হয়তো আপনি অর্ডার করে আমাকে উদ্ধার করতে চাইছেন, তবে ভাইয়া আমি না উদ্ধার হতে চাইছি না, কারণ আমার এই বিস্কুটগুলো ভালো লাগে। জায়ান চেয়ার টেনে বসে পড়ল। তাহলে আজ থেকে আমিও এগুলো খাবো। তানহার মেহেরিন একে অপরের দিকে তাকিয়ে মুস্কি হাসলো। ইয়াশফা ভুরু কুচকে বলল, কেন? জায়ান দুষ্টু হেসে বলল, কারণ তুমি খাচ্ছ। ইয়াশফা চোখ গোল করে তাকিয়ে রইল। মনে মনে বলল, এটা আবার কই থেকে আসলো? আমার কপালে এসব আলবাল জুটে কেন? আল্লাহ মাবুদ। জায়ান আবার বলল,
ফ্রেন্ড হবা পিচ্ছি? ইয়াশপা একটু ভেবে বলল। ছেলে মানুষ ফ্রেন্ড বানায় না ভাইয়া। জায়ান একটু বিব্রত হলো। ইয়াশপাকে ওর ভালো লেগেছে। মেয়েটা একটু বাঁচালো, কিন্তু ভালো। ছুটির সময় মেহেরিনা তানহার সাথে স্কুলের বাহিরে আসছে ইয়াশপা। গেটের বাহিরে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর জায়ান আসলো ওর কিছু বন্ধু নিয়ে। ইয়াশপা হৃদের আসার অপেক্ষা করছে। জায়ান বলল। পিচ্ছি, তোমার বাড়ি কোথায়? ইয়াশপা একটু ভেবে বলল। আমি আসলে চিনি না ভাইয়া, আমার বাবা আসবে আমায় নিতে। জায়ান বলল। ও আচ্ছা, তুমি কিন্তু অনেক লক্ষ্মী মেয়ে। ইয়াশপা হাসলো। ঋষভ দূর থেকে দাঁড়িয়ে আছে। ইয়াশপা একটা ছেলের সাথে কথা বলছে, এটা ভালোভাবেই লক্ষ্য করছে, তবে কিছু বলল না। হৃদয়কে জোর করে পাঠিয়েছে ইয়াশপাকে আনার জন্য। ঋষভের কাছে এসব বিরক্ত লাগে। ওর বউ শেষমেশ স্কুলে পড়ে, কলেজে পড়লেও মানা যেত। দূর, এই মেয়েকে তো ওর বউ বলে মানেই না। ঋষভ ইয়াশপার দিকে এগিয়ে গিয়ে বলল। গাড়িতে বসো। জায়ান ঋষভের দিকে তাকিয়ে ইয়াশপাকে বলল। তুমি বললে তোমার বাবা তোমাকে নিতে আসবে, এটা তোমার বাবা? ঋষভ আর ইয়াশপা বোকা বনে গেল। ঋষভকে কোন দিক থেকে ইয়াশপার বাবা মনে হচ্ছে? এই ছেলের কি কমন সেন্স নেই? ঋষভ কটমট করে এই ছেলের দিকে তাকালো। এর মধ্যে হৃদ এসে হাজির। ঋষভ অবাক হয়ে হৃদের দিকে তাকিয়ে আছে। ওর বাবাই যখন আসবে তাহলে ওকে কেন পাঠালো? হৃদ শয়তানি করে ঋষভকে পাঠিয়েছিল, তবে ছেলের উপর বিশ্বাস নেই। যদি রাগের মাথায় ওর বাচ্চা বৌমাকে মেরে টেরে বসে তখন? এমনিতেই ওর বৌমা অ্যাটম বোমা, যখন তখন ফেটে যায়। তে নিজেই আসলো নিতে, কিন্তু এদিকে এসে দেখে তার ছেলেকে একটা ছেলে ইয়াশপার বাবা বানিয়ে দিয়েছে। হৃদ হাসলো, ওর পেট ফেটে যাচ্ছে। হৃদ ছেলেটাকে বলল। না না, ওইটা ইয়াশফার ভাই হয়, আমি ইয়াশফার বাবা। ঋষভ রাগে চোখে হৃদের দিকে তাকালো। ও কিভাবে ইয়াশপার ভাই হলো? সেদিনই না কট খেয়ে ওদের বিয়ে হলো, ওর বাবাকে শুরু করেছে। জায়ান হেসে পড়ল। ও আচ্ছা আঙ্কেল, ইয়াশফা অনেক ভালো মেয়ে, আপনি চিন্তা করবেন না আঙ্কেল, আমি ওকে দেখে রাখবো। হৃদ ঋষভের দিকে তাকিয়ে জায়ানের উদ্দেশ্যে বলল। ঠিক আছে বাবা, আর শোনো, ইয়াশফা বড় হলে তোমার সাথে ওর বিয়ে দেবো, এতে আমার আর আমার ছেলের কোনো আপত্তি নেই, তাই না রিস? জায়ান একটু বোকা বনে গেল। এইখানে বিয়ের কথা কই থেকে আসছে? ও তো শুধু একটু লাইন মারতে চেয়েছিল, কিন্তু মেয়ের বাবা ডিরেক্ট বিয়ের প্রস্তাব দিয়ে দিল। এ তো মেঘনা চাইতেই জল। এদিকে ঋষভ কোনো কথা না বলেই হন হন করে চলে গেল। রাগে শরীর জ্বলছে। এবার ওর বাবা একটু বেশি বেশি করছে। ইয়াশপা ফেল করে হৃদের দিকে তাকিয়ে আছে। হৃদ শয়তানি হাসি দিয়ে ইয়াশপার হাত ধরে নিয়ে চলে গেল। এদিকে জায়ানও অবাক হয়ে হৃদের যাওয়ার দিকে তাকিয়ে আছে। হৃদের সাথে ইয়াশপা বাড়ি ফিরল। মিহি ইয়াশপাকে ফ্রেশ হতে বলে ওর জন্য খাবার রেডি করলো। ইয়াশপা টেবিলে এসে বসতেই কোথা থেকে যেন ঋষভ এসে ওর হাত ধরে টানতে টানতে উপরে নিয়ে গেল। মিহি অবাক হয়ে ঋষভের পানে চেয়ে আছে। হঠাৎ কি হলো? ইয়াশপাও বোকা বনে চলে গেল। ঋষভ ইয়াশপার ঘরে ঢুকিয়ে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিল। এরপর রাগী গলায় বলল, খারাপ মেয়ে। এটা ইয়াশপার খুব এগোতে লাগলো। মগের মুল্লুক নাকি, যখন তখন ওকে থাপ্পড় মারবে? ওর গাল কি সরকারি? ইয়াশপা কোনো কথা না বলে ঋষভের হাতে জোরে একটা কামড় বসিয়ে দিল। ঋষ কোনো শব্দ করলো না। ইয়াশপা রেগে ঋষভকে বলল। কিসের খারাপে? হ্যাঁ, কি করেছি আমি? এরপর আমাকে থাপ্পড় মারলে না আপনার হাত কেটে দেবো আমি। ঋষের আরো রাগ হলো। হুট করে এই মেয়ের উপর রাগ হচ্ছে। কেন রাগ হচ্ছে জানা নেই। ঋষ বলল, মেয়েটাকে কি ভাবো? তোমার মতো মেয়ের সাথে ঋষভ রায় চৌধুরীর যায় না, থার্ড ক্লাস মেয়ে একটা। কথাটা বলেই ঋষ ইয়াশপাকে ঘর থেকে বের করে দিল। ইয়াশপার সাথে এটা কি হলো কিছুই বুঝতো না। ও তো কিছুই করেনি, তাহলে ঋষভ ওকে খারাপ মেয়ে কেন বলল? ইয়াশপা ঘরের বাহিরে দাঁড়িয়ে বলল, দুনিয়ায় নিয়ম হলো ভালো মানুষ মারা খাবে, আমি খারাপ হয়েও কেন মারা খাবো বা খাচ্ছি বুঝলাম না সেটা আমি। মেয়েটা গালে হাত দিয়ে চলে আসলো। ঋষভের হাতে কামড় দিতে পেরেছে এটা ভেবেই শান্তি লাগছে। এমন সময় অদিত ইয়াশপার সামনে এলো। ইয়াশপা অদিতের দিকে তাকিয়ে আছে। কেন জানি অদিতকে খুব আপন আপন লাগে। ইয়াশপা একটা মুস্কি হাসি দিল। অদিত ইয়াশপার গাল ধরে পড়ল। হে লাড্ডু, কি অবস্থা তোমার? ইয়াশপা হেসে পড়ল। ভালো ভাইয়া, আপনার কি অবস্থা? অদিত কিছু বলতে যাবে, তার আগে চোখ যায় ইয়াশপার হাতের দিকে। ওর হাতে একটা কাটা দাগ। অদিতের এই দাগটা খুব চেনা লাগলো। কোথায় যেন দেখেছি সেম দাগ। অদিত ইয়াশপাকে বলল, এখানে কি হয়েছে লাড্ডু? ইয়াশপা দাগের দিকে তাকিয়ে অদিতকে বলল। আসলে আমি যখন ইয়াশপা কিছু বলতে যাবে, তার আগেই ঋষভ এসে ইয়াশপার হাত ধরে ওকে নিচে খাবার টেবিলে বসিয়ে দিয়ে আসলো। অদিত বোকার মতো চেয়ে আছে। ইয়াশপা ও ঋষভের এমন হুটহাট আক্রমণ অবাক হচ্ছে। এই লোকের কি মাথায় সমস্যা?
ঋষভ অদ্রিতের কাছে এসে বলল। ওর সাথে কথা বলবি না। অদ্রিত অবাক হয়ে জানতে চাইল। ও মা, কেন? ও আমার লাড্ডু হয়। ঋষভ রাগের চোখে অদ্রিতের দিকে তাকালো। এর আবার হুট করে কি হলো? এদিকে ইয়াশফা ভাত খাচ্ছে। মিহি সবার জন্য মাছ রান্না করেছে, আর তিথি বাকি সব খাবার রান্না করেছে। ইয়াশফা মাছ বাদে সব খাবার দিয়ে ভাত খাচ্ছে। মিহি ইয়াশফাকে বলল। মাছ দিয়ে খাও। ইয়াশফা কিছু বলার আগে তিথি এসে বলল। টুইঙ্কেল, ওই মাছের কাঁটা বাঁচতে পারে না, গলায় বেঁধে যায়। মিহি চুপ করে আছে। ইয়াশফা মিহির দিকে তাকিয়ে দেখলো মিহি মাথা নিচু করে আছে। ইয়াশফা মিহিকে বলল। আন্টি একটা কথা বলবো? মিহি নিচের দিকে তাকিয়ে বলল। বলো। ইয়াশফা মিনমিন করে বলল। আমাকে একটু কাটা ছাড়িয়ে দেবে, তাহলে আমি খাবো। মিহি 1 মিনিটও দেরি না করে ইয়াশফার পাশে বসে মাছের কাঁটা ছাড়িয়ে দিল। ইয়াশফা হাসি মুখে সব শেষ করলো। মিহিকে বলল। তোমার হাতে একটা চুমু খাই। এত টেস্টি কিভাবে রান্না করো? মিহির মনটা ভালো হয়ে গেল। হৃদ বাদে এভাবে ওর রান্নার প্রশংসা কেউ করেনি। মিহি বড় বড় চোখ করে ইয়াশফার দিকে হাত বাড়িয়ে দিল। ইয়াশফা অবাক হলো। ও ভেবেছিল ওর শাশুড়ি অনেক রাগী গম্ভীর। ইয়াশফা টুপ করে মিহির হাতে চুমু খেলো। এমন সময় তিথি বলল। আমার খাবার কি মজা হয়নি? ইয়াশফা হেসে বলল। হ্যাঁ মামুনি, অনেক মজা হয়েছে। তিথি ওর হাত বাড়িয়ে বলল। তাহলে আমার হাতেও চুমু খাও। ইয়াশফা চুমু খেলো। মিহির কেন জানি হিংসে হচ্ছে, যদিও এমন হিংসুক না, তবে এই মেয়েটাকে নিয়ে হচ্ছে। হৃদ প্রতিদিন ইয়াশফাকে স্কুলে রাখতে চায়। যাওয়ার পথে রুহিকেও ভার্সিটিতে নামিয়ে দেয়। কি কপাল ওর! একসময় বউকে স্কুলে রাখতে যেত, এখন আবার বৌমাকেও রাখতে যেতে হয়। হৃদের মাঝে মাঝে ঋষভের উপর রাগ হয়। বিয়ে করেছে ও, বউটা ওর, কিন্তু বউকে স্কুলে রেখে আসতে হয় তার বাপকে। কেন ভাই, এটা আবার কেমন নিয়ম? হৃদ কি ঋষভকে শিখিয়ে দিয়েছিল কট খেতে? ঋষভ তো নিজেই কট খেয়েছে, আর জ্বালা হয়েছে হৃদের। ইয়াশফাকে স্কুলে নিয়ে গিয়ে ক্লাসে বসিয়ে দিল হৃদ। ইয়াশফার বান্ধবী তানহা বারবার হৃদকে দেখছে। হৃদ ইয়াশফার হাতে স্কুল ব্যাগ দিয়ে বলল। ভালো করে ক্লাস করো, ছুটির পর আমি বারিশ নিতে আসবো। একা একা কোথাও যাবে না, ঠিক আছে অ্যাটম বোম? ইয়াশফা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। হৃদ চলে যাওয়ার পর তানহা ইয়াশফাকে বলল। এই বাবু শোন, আমাকে তোর শাশুড়ি বানাবি প্লিজ। ইয়াশফা অবাক চোখে তানহার দিকে তাকালো। এই মেয়ের মাথা ঠিক আছে? কি বলছে এসব? ইয়াশফা তানহাকে বলল। সকাল সকাল বাংলা টাংলা খেয়ে এসেছিস নাকি? আমার শাশুড়ি থাকতে তোকে কেন শাশুড়ি বানাবো? তানহা মুখ কালো করে বলল। ভাই, তোর শ্বশুরটা কি হ্যান্ডসাম রে, যেমন ফর্সা তেমন লম্বা, পুরাই ক্রাশ খাইছি। এমন ছেলে আমি হারিকেন হাতে নিয়ে খুঁজলেও পাবো না। প্লিজ বই, পটিয়ে দে তোর শ্বশুরকে, কথা দিচ্ছি। দুই শাশুড়ি বৌমা মিলে সারাদিন অনেক মজা করব। ইয়াশফা তানহা দিকে বড় বড় চোখ করে বলল। মারবো টেনে এক চর। সকিনা মহিলা, ঘরে নেই ইয়ে শালি করবে নাকি আমার শ্বশুরকে বিয়ে? হ্যাঁ, সব কত? তানহা ইয়াশফার দিকে বোকার মতো চেয়ে রইল। ইয়ে মানে কি? তানহা ইয়াশফাকে বলল। না ভাই, এমন বলিস না, আমার তোর শ্বশুরকেই লাগবে, আমি সিরিয়াস। ইয়াশফা রাগে চোখে তানহার দিকে তাকালো। তানহার কিছু না বলে একটা লাভ লেটার লিখলো। সেখানে লেখা ছিল। প্রিয় ভবিষ্যৎ স্বামী, আশা করছি ভালো আছেন। আপনাকে ভালোবেসে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বোঝাতে পারবো না আপনাকে কি পরিমাণ ভালোবেসে ফেলেছি। হয়তো আপনি বুড়ো হয়ে গেছেন, তবে বিশ্বাস করুন আমার আপনাকেই লাগবে। আপনি প্লিজ আমাকে বিয়ে করতে রাজি হয়ে যান। আমি প্রমিস করছি আপনাকে খুব ভালোবাসবো। ইতি, তানহা। ছুটির পর হৃদ ইয়াশফাকে নিতে আসে। ঋষভকে বলেছিল, তবে ঋষভ বাড়িতে নেই, তাই হৃদকেই আসতে হলো। হৃদ এসে ইয়াশফার হাত ধরল। হৃদ ইয়াশফাকে গাড়িতে বসে নিচে বসতে যাবে, এমন সময় তানহা এসে হৃদের হাতে লেটার ধরিয়ে দিয়ে একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। হৃদ লেটার হাতে নিয়ে অবাক হয়ে তানহা যাওয়ার পানে চেয়ে আছে। ইয়াশফা গাড়ির জানালা দিয়ে হৃদকে বলল। কালনাগিনী হইতে সাবধান। আমার শাশুড়ি মুরগি বলে সবাই যে মুরগি থাকবে এমনটা না। হৃদ ইয়াশফার কথা কিছুই বুঝলো না। হৃদ গাড়িতে গিয়ে বসলো। এরপর লেটার খুলে দেখলো। লেটারটা পড়ার সাথে সাথে হৃদ কাশতে লাগলো। কাশতে কাশতে হৃদের চোখ থেকে জল পড়ছে। ইয়াশফার স্কুল ব্যাগ থেকে জল বের করে হৃদকে দিল। হৃদ জল খেয়ে আবারও লেটারের দিকে তাকালো। হৃদ এখন ইয়াশফার কথার মানে বুঝতে পারলো। হৃদ ইয়াশফার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিল।
ইয়াশপা একটা শয়তানি হাসি দিল। মিহি ঘরে কাপড় ভাঁজ করছে, এমন সময় ইয়াশপা ঘরে আসলো। মিহি ইয়াশপাকে দেখে বলল, খিদে পেয়েছে? দুধ রুটি খাবে? ইয়াশপা অবাক হচ্ছে, মিহির আচরণে ওর শাশুড়ি এত খেয়াল রাখে ওর। ইয়াশপা বিছানায় বসে বলল, না, খিদে পায় না আন্টি, আমি দুধ খাই না, গন্ধ লাগে। যাই হোক, একটা খবর দেওয়ার ছিল। মিহি ইয়াশপার কাছে এসে বসলো, এরপর বলল, কি খবর? ইয়াশপা ঈদের পাওয়া লাভ লেটারটা মিহিকে দিয়ে বলল। এটা পড়ে দেখো। মিহি সম্পূর্ণটা পড়ল। ও বুঝলো না এটা কে কাকে দিয়েছে। ইয়াশপা মিহিকে সব খুলে বলল। সব শুনে মিহি তেলে বেগুনে জ্বলে উঠল। তেড়ে গেল হৃদকে খোঁজার জন্য, কিন্তু হৃদ বাড়িতে নেই। মিহির আগে ফুসছে। ইয়াশপার ভালোই লাগছে আগুন লাগিয়ে দিয়ে। মাঝে মাঝে এমন কুটনামি করা দোষের কিছু না। রাতের বেলা মিহি সবাইকে খেতে দিল। হৃদ আর রিশ এখনো বাড়িতে ফিরেনি। মিহির মাথা সন্ধ্যা থেকেই গরম। হৃদ ফিরলে ওকে মজা বোঝাবে। রুহি, ইয়াশপা, রাহা, মুগ্ধ, শুভ্র একসাথে খেতে বসেছে। শুভ্র ফোনে জ্যোতির সাথে কথা বলছে আর খাবার খাচ্ছে। মুগ্ধ খেয়ে ঘরে চলে গেল। রাহা তিথিকে খাবার দিতে সাহায্য করছে। মিহি চুপচাপ দাঁড়িয়ে আছে। রুহি খেয়ে উঠে গেল। এদিকে ইয়াশপার খেতে পারছে না। ও উঠে যেতে নিলে তিথি বলে, এই একদম উঠবে না, খাবার শেষ করে তবেই উঠবে। ইয়াশপা অসহায় কণ্ঠে বলল, আমি আর খেতে পারছি না মামুনি। তিথি ইয়াশপাকে বলল, আমি মাখিয়ে খাইয়ে দিচ্ছি, থামো। তিথি ইয়াশপাকে খাওয়াতে যাবে, এমন সময় কলিং বেল বেজে উঠল। তিথি দরজা খুলে দিতে গেল। এদিকে মিহি ভাত মাখিয়ে ইয়াশপার মুখের কাছে ধরল। ইয়াশপা মিহির হাতে খেয়ে নিল। ও কখনো মায়ের হাতে খায়নি। মিহির কাছে খুব মামা ফিল হচ্ছে। ওর মা কখনো ওকে খাইয়ে দেয়নি। ইয়াশপা মনে মনে ইমাজিন করলো, ওর মা যদি ওকে এভাবে খাইয়ে দিত তাহলে কত ভালো হতো। কিন্তু ওর মা ওকে ঠিক মতো 3 বেলা খেতেই দিত না। ইয়াশপা কান্না পেল, কিন্তু কাঁদলো না। সবসময় কাঁদা ঠিক না। তিথি এসে দেখে মিহি ইয়াশপাকে খাওয়াচ্ছে। তিথি কিছু বলল না। হৃদ এসেছে, উপরে ফ্রেশ হতে চলে গেল। ইচ্ছে ছিল আগে মিহির গালে চুমু দিবে, তারপর যাবে, কিন্তু ছোট বড় সবাই আছে। এই বুড়ো বয়সে বউকে চুমু দিতে গিয়ে যদি কেউ দেখে নেয় তাহলে মান সম্মান খতম। এই ভেবে হৃদ আর চুমুটুমু খেলো না, সোজা উপরে চলে গেল। মিহি রাতে ঘরে আসলে যত চুমু খাওয়ার খাবে। এদিকে মিহি ইয়াশপাকে খাইয়ে মুখ মুছিয়ে দিল শাড়ির আঁচল দিয়ে। এরপর বলল, রিশ আজকে আসবে কিনা জানি না, যদি তোমার ভয় করে তাহলে আমার ঘরে চলে এসো, কেমন? ইয়াশপা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। মিহি ঘরে ঢোকার সাথে সাথে হৃদ মেয়েকে চুমু দিল। মেয়ে কটমট করে হৃদের দিকে তাকিয়ে আছে। মিহি দৌড়ে গিয়ে বিছানা ঝাড়ু দেওয়া ঝাঁটা নিয়ে হৃদের দিকে তেড়ে এলো। হৃদ বুঝলো না মিহির কি হয়েছে। মেয়ে ঝাঁটা দিয়ে হৃদের পেছনে মেরে বলল, মেয়ের বয়সী বেডির থেকে লাভ লেটার নিতে লজ্জা লাগে না তোমার? হৃদ তো মহা মুশকিলে পড়লো। ওর কি দোষ? ওকে জানতো ওটা লাভ লেটার? এই কথাটাকে কুটনামি করেছে নিশ্চয়ই ওর অ্যাটম বোমা। হৃদ মনে মনে বলল, কি জিনিস ফেলেছো আমার ছেলের কপালে, আল্লাহ। মিহি রেগে হৃদের দিকে তাকিয়ে আছে। হৃদ ছুটে এসে মিহিকে জড়িয়ে ধরে এটা ওটা বোঝাতে লাগলো। এদিকে ইয়াশপা ঘুমিয়ে ঘুমিয়ে অনেক কিছু ভাবছে। ইয়াশপা গ্রামের মেয়ে। ওর বাবা ওকে সব থেকে বেশি ভালোবাসতো। ওর মা ওকে কেন জানি দেখতে পারতো না, সবসময় জ্বালাতো, মারতো, খেতে দিত না। মেয়েটা ওর বাবাকে কিছু বলতেও পারতো না, বললে মা আরও মারতো। ওর দাদি ছিল, তিনিও কিছু মাস আগে মারা গেছেন। ইয়াশপার গ্রামে তেমন কোনো বন্ধু বান্ধবী ছিল না, 2-1 বাদে। ওর বেশিরভাগ বন্ধুই ছিল পশু পাখি। অলৌকিকভাবে ইয়াশপার পশু পাখির সাথে খুব মিল, যেমন সাপ, হরিণ, খরগোশ, বিড়াল, কুকুর, টিয়া, চড়ুই, ময়না, কবুতর। ও সবাইকে পালতো। ওরাই ইয়াশপার বন্ধু ছিল। ওরা রোজ ইয়াশপার সাথে দেখা করতে আসতো। ওরা এখনো হয়তো ইয়াশপার সাথে দেখা করতে যায়। এসব ভেবেই ইয়াশপার মন খারাপ হচ্ছে। কতদিন হয়ে গেল ওদের সাথে দেখা নেই। ইয়াশপা ঘুমিয়ে গেল। সকালবেলা তিথি, মিহি, রাহা খাবার বানাচ্ছে। মিহি তিথিকে বলল, কালকে রিশ কখন এসছে আপু? তিথি বলল, ও তো সকালে এসেছে। মিহি এই ছেলেকে নিয়ে পারে না। প্রায় রিশ বাড়িতে আসে না। কই থাকে ও? মিহির সব কেমন যেন লাগে। তিথি মিহিকে বলল, ফ্রিজে মিষ্টি আছে টুইঙ্কেল, একটু নিয়ে আসো তো। মিহি গিয়ে ফ্রিজ খুলে দেখলো অনেকগুলো চকলেট, আইসক্রিম, কিন্তু এগুলো কে এনেছে? এই বাড়িতে এসব কেউ খায় না। মিহি তিথিকে বলল, আপু এই আইসক্রিম, চকলেট এসব কে এনেছে?
তিথি বলল ও জানে না। তিথি সবাইকে জিজ্ঞেস করলো কিন্তু কেউ আনেনি। মিহি হৃদকে বলল ও এনেছে কিনা। হৃদ বলল ও আনেনি। হৃদের কেমন যেন সন্দেহ হলো। এ বাড়িতে একজনে এসব খায়, সে হলো ইয়াশফা, কিন্তু ওর কাছে তো টাকা নেই, কে আনবে? আচ্ছা এটা কি রিশ এনেছে? হৃদের চোখ কপালে উঠে গেল। কিভাবে সম্ভব? দুনিয়া উল্টে গেলেও এটা রিশ আনতে পারে না। ওইসব খাবার দু চোখে দেখতে পারে না, আর কাউকে খেতেও দেয় না। ঋষভ নিচে নামতেই হৃদ ঋষভের উপর আক্রমণ করে বলল, কিরে, ফ্রিজে আইসক্রিম চকোলেট দেখছি, এসব কে এনেছে? ঋষভ কিছু বলল না, চুপচাপ খেতে বসলো। এদিকে ইয়াশফা একটা আইসক্রিম নিয়ে আরামে খাচ্ছে। ঋষভ একবার সেদিকে তাকে খাবারে মনোযোগ দিল। ঋষভ কোনো উত্তর দিল না। তার মানে ওই এনেছে। হৃদ হাতে তালি দিয়ে বলল, বাহ 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 মিস্টার ঋষভ, বাহ! আপনি বউকে মানেন না, আবার বউয়ের জন্য লুকিয়ে লুকিয়ে চকোলেট আইসক্রিম নিয়ে আসেন। আপনি তো সেই চালাক। ঋষভ বিষম খেলো। ও বলল, আমি জানি না কে এনেছে। হৃদ বলল, বাট আমি তো জানি তুমিই এনেছো। ঋষভ কোনো কথা বলল না। হৃদ মুস্কি মুস্কি হেসে চলে গেল। ইয়াশফা আইসক্রিম খেতে খেতে ঋষভকে এসে পড়ল। সত্যি আপনি এনেছেন? ঋষভ আর চোখে ইয়াশফার দিকে তাকিয়ে বলল, নো। ইয়াশফা বেশি কিছু না বলে খাবার খেতে লাগলো। ঋষভের কল আসাতেও না খেয়েই উপরে চলে গেল। মিহি রান্নাঘর থেকে চেঁচিয়ে ঋষভকে বলল, রিশ খাবার না খেয়ে কেন যাচ্ছ? ঋষভ মিহির দিকে তাকিয়ে বলল, খাবার রুমে দিয়ে যাও। মিহি ঋষভের খাবার ওর রুমে পাঠিয়ে দিল। আরাধ্যা মেয়েটা অনেকদিন আগেই চলে গেছে। চোখের সামনে ঋষভকে অন্য একটা মেয়ের সাথে মেনে নিতে পারছিল না। মিহি যেতে বারণ করেছিল কিন্তু আরাধ্যা শোনেনি। এদিকে হৃদ ইয়াশফাকে স্কুলে রাখতে গেছে। মিহি কাপড় পরিষ্কার করতে গিয়ে ওর চোখে গেল ওয়াশিং মেশিনের নিচে একটা সাদা রঙের কাপড়ের দিকে। মিহি কৌতূহলবশত কাপড়টা ওয়াশিং মেশিনের নিচ থেকে বের করে আনলো। বের করার পর ও যেটা দেখলো তাতে রীতিমতো ওর হাত পা কাঁপছে। শার্টটা ঋষভের, আর পুরো শার্টটা রক্তে ভেজা। মিহির চোখ অন্ধকার হয়ে আসছে। কাল রাতে এমনিতেই ঋষভ বাহিরে ছিল না, তার উপর কালকেও এই শার্টটা পরে গেছিল। তাহলে কি ঋষভের কোথাও কেটে গেল? এসব অনেক রকম ভাবনা আসছে ওর মাথায়। নিজেকে কিছুতেই শান্ত করতে পারছে না। গলা শুকিয়ে আসছে ওর। ঋষভকে নিয়ে ওর অনেক ভয়। মিহি দৌড়ে গেল ঋষভের ঘরে। গিয়ে দেখলো ঋষভ নেই। মিহি অবাক হলো। সকালে যেভাবে খাবারগুলো দেওয়া হয়েছিল সেভাবেই পড়ে আছে। মেয়ে রাগে দুঃখে কান্না পাচ্ছে। মেয়ে ঋষভকে কল দিল। কলটা রিসিভ হলো না। পরপর কয়েকবার কল দেওয়ায় ঋষভ কল রিসিভ করলো। মেয়ে ধারালো কণ্ঠে বলল, কই আছো তুমি? ঋষভ ঠান্ডা গলায় বলল, কাছে। মেয়ে গম্ভীরভাবে প্রশ্ন করলো, কি কাজে? এত কিসের কাজ তোমার? সারা রাত বাসায় থাকো না? সকালে না খেয়ে কাজে বেরিয়ে যাও, ভার্সিটিতেও তো ঠিকঠাক যাও না, তাহলে কি এমন কাজ করো তুমি? কথাগুলো ঝাঁচালো ভাবেই বলল। ঋষভ কোনো উত্তর দিল না। ও সবসময় গাছাড়া ভাব নিয়েই থাকে। এই জিনিসটা মেয়ের খুব বিরক্ত লাগে। মেয়ে আবারও প্রশ্ন করলো, কাল রাতে কই ছিলে? তুমি কি কোথাও আঘাত পেয়েছো? ঋষভ গম্ভীর গলায় বলল, না। মেয়ে আর কিছু বলল না। টুস করে কল কেটে দিল। ওর মাথা কাজ করছে না। এই ছেলেটার হাব ভাব ওর ভালো ঠেকছে না। মিহি অনেকদিন আগে থেকেই ঋষভের এই গাছাড়া ভাব লক্ষ্য করছে। মানুষের এত কাজ কিভাবে থাকে? ঋষভ হৃদের কোম্পানিও ঠিকঠাক মতো দেখে না, তাহলে কি কাজ করে? কই শুভ্র, অদ্রিত, মুগ্ধ এরা তো রাতে বাসায় চলে আসে, তাহলে ও কেন বাহিরে থাকে? ঋষভ কি কোনো মেয়ের চক্করে পড়েছে? কথাগুলো ভেবে মিহি নিজেই নিজেকে বকলো, কিসব ভাবছো? মা হয়ে কখনো ছেলের বিষয়ে এসব ভাবতে আছে? মেয়ে শার্টটা সুন্দর করে ধুয়ে দিল। এদিকে জ্যোতিকে কালকে ছেলের বাড়ি থেকে দেখতে এসেছিল। ওদের জ্যোতিকে অনেক পছন্দ হয়েছে। জ্যোতির বাবা মেয়েকে খুব তাড়াতাড়ি বিয়ে দিতে চায়, কারণ ওরা গরিব মানুষ। তার উপর মেয়ে বড় হয়েছে। এখন বিয়ে না দিলে পরে বিয়ে দিতে সমস্যা হয়ে যাবে। জ্যোতির যে ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে সে ছেলে ইঞ্জিনিয়ার, দেখতে কালো তবে চেহারা সুন্দর। জ্যোতি বিয়েতে রাজি না। ওর বাবা ওকে 100 বার জিজ্ঞেস করেছে ওর কোনো ছেলে পছন্দ কিনা। জ্যোতি প্রতিবারই না বলেছে। ও কি করে বলতো শুভ্রর কথা? শুভ্র তো একেই বিয়ে করবে না। শুভ্রর আরো 2টো গার্লফ্রেন্ড আছে। শুভ্র তো ওকে নিয়ে সিরিয়াসও না যে বাবাকে জোর গলায় বলবে ওর কথা। এসব দিক চিন্তা করে জ্যোতি চুপ করে আছে। সবকিছু আল্লাহর নামে ছেড়ে দিয়েছে। আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে। জ্যোতি শুভ্রকে কোনো কথা জানায়নি। ও কোনো অশান্তি চায় না। এদিকে আসবে স্কুলে গিয়ে তানহাকে অনেক ছাড়ি দিয়েছে। ওই বিয়াদবটার জন্য কালকে শ্বশুর শাশুড়ির কাছে ঝাঁটা দৌড়ানি খাইছে। ইয়াশফা তানহাকে কড়া গলায় বলে দিয়েছে, শোন, আমার শাশুড়ি আমাকে বলেছে আমার শ্বশুরের দিকে কেউ নজর দিলে আমি যেন তার চুলের ঝুঁটি ছিঁড়ে দিই।
কথাটা শুনে তানহা একটা ঢোক গেল। কি সাংঘাতিক ব্যাপার, এমনিতে ওর মাথায় চুল নেই, একটা হ্যান্ডসাম বুড়োকে ভালোবেসে শেষমেশ কিনা চুল হারাবে। দরকার নেই বাবা, ও সিঙ্গেলই ঠিক আছে, সিঙ্গেল লাইফ বেস্ট। তানহাই ইয়াশফাকে বলল সে আর কোনোদিন তার শ্বশুরের দিকে নজর দিবে না। কথাটা বলে ইয়াশফার গালে টুপকে একটা চুমু দিল। ক্লাস শেষে ওরা গিয়ে ক্যান্টিনে বসলো। এর মধ্যেই জায়ান এসে ইয়াশফার গা ঘেঁষে বসলো। ইয়াশফার রাগ লাগলো খুব, ওর বলতে ইচ্ছে করলো দূর যা, ওরা আমার কাছে আসিস না তো, আমার জামাই আছে। কিন্তু মনের কথা মনে রেখেই দ্রুত সরে গেল জায়ানের থেকে। জায়ান ইয়াশফার দিকে একটা চকলেট এগিয়ে দিয়ে বলল নাও পরোটা, এটা তোমার। ইয়াশফা নিল না ও বলল পেট ব্যথা করছে ভাইয়া, খাবো না, আপনি খান। জায়ান মুস্কি হেসে বলল আরে খাও পরোটা, একটু খেলে কিচ্ছু হয় না। এটা বলেই জায়ান ওর হাতে চকলেট দিল। ইয়াশফা জোর করে হাসার চেষ্টা করে চকলেটটা নিল। ওর হাত জায়ানের হাতের সাথে স্পর্শ করে আছে। হঠাৎ ওর চোখ গেল দূরে দাঁড়িয়ে থাকা ঋষভের দিকে। একটা কালো রঙের হুডি পরে দাঁড়িয়ে আছে। ইয়াশফার প্রথমে বিশ্বাস হলো না এটা ঋষভ, কারণ এই সময় তোর আসার কথা না। কিন্তু ভালোভাবে চোখ ডলে দেখলো ঋষভের মতোই একটা খাম্বা দাঁড়িয়ে আছে। বিদেশি ধলা বিলাইয়ের মতো গায়ের রং নীল নীল, চোখ যেটা রোদের আলোয় ঝলমাল করছে। এটা ঋষভ ছাড়া কেউ হতেই পারে না। ইয়াশফা ঋষভের কাছে গিয়ে দাঁড়ালো। মেয়েটা ঋষভের অনেক খাটো। ঋষভ মাথা নিচু করে ইয়াশফার দিকে তাকালো। ইয়াশফাকে পুরো বাচ্চা লাগছে। লম্বা লম্বা চুলগুলো বেনুনি করে ছেড়ে দেওয়া, যদিও বেশি লম্বা না চুল, কোমরের নিচ অব্দি। চোখের মণিগুলো কুচকুচে কালো আর বড় বড় কিছুটা টেডি পুতুলের মতো লাগে। ঋষভ ইয়াশফার দিকে রাগে চোখে তাকালো। ইয়াশফা ঋষভকে বলল আপনি এখানে কেন এসেছেন? পেছন থেকে জায়ান এসে বলল প্যারোট, এটা তোমার ভাই না? ইয়াশফা কিছু না থতমতো খেয়ে গেল, কিন্তু তারপরেও মাথা নাড়িয়ে বলল হ্যাঁ। ঋষভ কোনো দিকে না তাকিয়ে জায়ানের মেইন পয়েন্টের মাঝ বরাবর একটা লাথি দিল। কিন্তু একটু পর মনে হলো আসলে এতক্ষণ খেয়াল দেখলো ও লাথিটা মারেন। ঋষভ চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস টেনে নিল। 2 মিনিট চোখ বন্ধ করে শ্বাস নেওয়ার পর ইয়াশফার হাত শক্ত করে চেপে ধরে গাড়ির দিকে নিয়ে গেল। ইয়াশফা ঋষভের থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলল এই শুনুন, এমন চাপাচাপি ঠাসাঠাসি করবেন না তো। তাছাড়া আমি এখন যাব না আপনার সাথে, আমার ক্লাস আছে। ঋষভ ওর পকেট থেকে কয়েকটা চকলেট পরপর ইয়াশফার মুখে ঢুকিয়ে দিল, রীতিমতো ঠেসে দিল। রাস্তার মধ্যে তো আর মুখ চেপে ধরা যায় না। তার উপর এই মেয়ের যা হেরে গলা, মানুষ মনে করবে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হচ্ছে। ইয়াশফা কথা বলতে না পেরে উ করতে থাকে। ঋষভ আরো 2টো গোল গোল চকলেট ইয়াশফার মুখে ঢুকিয়ে ওকে গাড়িতে তুলল। ইয়াশফার মুখ ভর্তি চকলেট। মেয়েটা দম নিতে পারছে না, মনে হচ্ছে এবার জীবনটাই বেরিয়ে যাবে। ঋষভ গাড়ি চালাতে চালাতে ইয়াশফার দিকে নজর দিল। ইয়াশফা ওয়াক করে উঠতে ঋষভ গাড়ির জোরে ব্রেক কষে ওর হাত ইয়াশফার মুখের কাছে নিয়ে গিয়ে বলল এইখানে ফেলো ফাস্ট। ইয়াশফার মুখের সবটুকু খাবার ঋষভের হাতের উপর ফেলে দিল। ঋষভ চকলেটগুলো একটা গাড়ির জানালা দিয়ে ফেলে ইয়াশফাকে পানি এগিয়ে দিল। ইয়াশফা ড্যাব ড্যাব করে ঋষভের দিকে তাকিয়ে আছে। লোকের কি ঘৃণা নেই? ওর মুখে তো সব খাবারগুলো কিভাবে হাতে নিল, ছি, ভাবতেই তো ঘিন ঘিন লাগছে। ইয়াশফা ঋষভকে পানি দিয়ে বলল হাত ধুয়ে নিন। ঋষভ কোনো কথা বলল না। ইয়াশফা চুপ করেই ছিল। একটু পর ওর মনে হলো এই লোকটা কত বিয়াদব, কেমন করে মুখে চকলেট ঠুসে দিল। ইয়াশফা যদি মরে যেত তখন কি হতো? রাগে শরীর জ্বলে উঠল। মন চাইছে একটা মুটকি মেরে এই জলহস্তিকে মেরে ফেলতে, কিন্তু তা তো সম্ভব না। লোকটা আস্ত বিয়াদব। এসব ভাবতে ভাবতেই গাড়িটা এসে জ্যামে আটকালো। ঋষভ বিরক্তি নিয়ে রাস্তার দিকে তাকালো। ইয়াশফা মুখ ফুলিয়ে জানালার দিকে তাকালো। ও দেখতে পেল একটা পুলিশের গাড়ি। ও একবার ঋষভের দিকে তাকালো। ওর মাথায় একটা শয়তানি বুদ্ধি আসলো। ইয়াশফা চেঁচিয়ে পুলিশকে ডেকে উঠল। ঋষভ হকচকিয়ে ইয়াশফার দিকে তাকালো। ইয়াশফা চিৎকার করে পুলিশকে বলছে আমাকে বাঁচান, দেখুন এই জলহস্তি কুমড়ো মুখ থোবরাও একা লোকটা আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, আমায় প্লিজ বাঁচান পুলিশ। ঋষভ ইয়াশফার কথায় অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। এই মেয়ে বলে কি এসব? ওর কি মাথা ঠিক আছে? ঋষভের মাথা গরম হয়ে গেল। ও ইয়াশফার মুখ চেপে ধরে বলল চুপ করো বেয়াদব, আর একটা ফালতু কথা বললে জ্যান্ত কবর দেব। ইয়াশফা ঋষভের হাতের তালুতে কামড় দিয়ে আবার পুলিশকে ডেকে বলল দেখেছেন কিভাবে আমার মুখ ঠেসে ধরেছে? আমাকে এখন নিয়ে গিয়ে পাচার করে দিবে, আমাকে বাঁচান। পুলিশগুলো গাড়ি থেকে নেমে ঋষভের গাড়ির কাছে আসলো। আশেপাশে আরো কিছু লোক জড়ো হয়েছে। সবাই কৌতূহল নিয়ে ইয়াশফার দিকে তাকিয়ে আছে। ঋষভ রেগেই ইয়াশফার দিকে তাকালো।
ইয়াশফা একসাথে এত লোক আসতে দেখে ভয় পেয়ে গেল। ও মনে হয় আজকে একটু বেশি করে ফেললো। পুলিশ ঋষভকে গাড়ি থেকে বের হতে বলল। ঋষভ বের হলো। এরপর একটা পুলিশ ইয়াশফাকে বের হতে বলল। ঋষভ পুলিশের তাকিয়ে রাগী গলায় বলল। ও বের হবে না। একজন পুলিশ এগিয়ে এসে বলল। কেন বেরোবে না? আপনি মেয়েটাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ঋষভ কোনো উত্তর না দিয়ে ইয়াশফার দিকে তাকালো। ইয়াশফা গাড়ির দরজা খুলে বের হতে নিলে ঋষভ ঠাস করে দরজায় বাড়ি দিয়ে বলল। গাড়ি থেকে এক পা বাইরে ডাকলে আই সোয়ার তোর কলিজা টেনে ছিঁড়ে ফেলবো। ইয়াশফা বের হলো না। পুলিশ ঋষভকে বলল। আপনার এত বড় সাহস, আপনি আমাদের সামনে ওকে ধমকাচ্ছেন? কে হয় উনি আপনার? আপনি কোথায় নিয়ে যাচ্ছেন ওনাকে? ঋষভ রেগে পুলিশকে বলল। আপনার কাছে জবাবদিহি করতে হবে? অবশ্যই করতে হবে। মেয়েটাকে ভালো ভালো ছেড়ে দিন। আর আপনার নাম কি, বাসা কোথায়? ঋষভ আশেপাশে মানুষের দিকে তাকালো। ওরা অধীর আগ্রহ নিয়ে তামাশা দেখছে। মনে হচ্ছে রাস্তায় সিনেমা চলছে। জ্যাম অনেক আগেই ছেড়ে গেছে, তবে পুলিশ রাস্তা আটানোর কারণে আবারও জ্যাম লেগে গেছে। পুলিশ ইয়াশফাকে বলল। মা, বের হয়ে আসো। ও কিভাবে তোমাকে নিয়ে যায় আমিও দেখব। ইয়াশফা ঋষভের দিকে তাকালো। ঋষভ সাইডে তাকিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। ইয়াশফা বলল। আমি ওনাকে চিনি আঙ্কেল। পুলিশ ইয়াশফার দিকে তাকিয়ে বলল। চিনো? এটা আগে বললেই হতো। অযথা আমাদের সময় নষ্ট কেন করালা? আর এটা তোমার ভাইয়া হয়। ইয়াশফা মাথা নামিয়ে নিল। পুলিশ ঋষভের উদ্দেশ্যে বলল। এটা যে তোমার বোন হয়, এর আগে বললেই হতো। ঋষভ এমনিতেই রেগে বোম হয়েছিল। পুলিশের কথা শুনে জনগণের সামনে চিৎকার করে বলে। বোন না, বউ হয় ও আমার। ও আমার বউ। শুনতে পেয়েছেন? কানে ঢুকিয়ে নিন।